আসসালামু আলাইকুম। আমার প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আরও যারা এই আলোচনায় অংশগ্রহণ করছে সকলকে জানাচ্ছি শুভ সকাল। সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের নতুন আলোচনা শুরু করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা এর আগে অধ্যায় 1-এর প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। প্রাকৃতিক পরিবেশ কী এটি জানতে পেরেছিলাম, সামাজিক পরিবেশ কী এগুলো জানতে পেরেছিলাম এবং এই পরিবেশের উপাদানগুলো কী কী, কীভাবে গঠিত হয় এই ব্যাপারগুলো আমরা শিখেছিলাম। তো আজকে আমরা মূলত এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে এমন কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের পড়া শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্নটি রয়েছে, কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়? তাহলে প্রাকৃতিক পরিবেশ আমরা কোথায় দেখতে পাই একটু খেয়াল করে দেখো। আমরা যখন আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম? প্রাকৃতিক পরিবেশ মূলত কি? আমাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে, অর্থাৎ যা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেটাই হলো মূলত প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেক কিছু রয়েছে যা বলে শেষ করা যায় না, যেমন ধরো পশু পাখি গাছপালা ইত্যাদি, এগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের অংশ। তো আমরা যখন প্রশ্নটা করছি যে কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, সেখানে আমরা কি বলতে পারি? দেখো তো, আমরা এরকম একটি উত্তর দিতে পারি যে আমাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে তাতে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ কোথায় দেখা যায়? প্রকৃতিতে দেখা যায়। আর আমাদের চারপাশে তো অবশ্যই প্রকৃতি রয়েছে, প্রকৃতি ছাড়া তো আমরা থাকি না, তাই না? বা বাঁচতে পারি না। তো এর কয়েকটি উদাহরণও আমরা দিয়ে দিই। উদাহরণের মধ্যে রয়েছে নদী নালা, গাছপালা, পশু পাখি ইত্যাদি। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো যে প্রাকৃতিক পরিবেশ কোথায় দেখা যায়, এটির উত্তরটি আমরা কিভাবে লিখতে পারি। এগুলো খুব ছোট ছোট প্রশ্ন, খুব বেশি বড় করার কোনো দরকারই নেই। আমরা সহজভাবে সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেন, সমাজ বলতে কি বোঝায়? একই এলাকায় বসবাসকারী সব মানুষ মিলেমিশে একসাথে থাকাকে সমাজ বলে। অর্থাৎ একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলা হয়ে থাকে। একজন মানুষ কোনো একটি এলাকায় একা বসবাস করতে পারে না। একটি সমাজে অনেক মানুষ একসাথে বসবাস করে। একজন মানুষ আমরা আরেকজনের উপর নির্ভরশীল, তাই না? আমরা কখনো নিজেরা নিজেদের সমস্ত প্রয়োজন মেটাতে পারি না, এজন্য বিভিন্ন পেশার মানুষের উপর আমরা নির্ভর করে থাকি। এই কারণে আমরা সমাজ তাহলে কাকে বোঝাচ্ছি? মানে একটি এলাকায় বা একই এলাকায় যত মানুষ একত্রিত হয়ে বা মিলেমিশে বসবাস করছে তাদের সকলকে মিলে একসাথে, অর্থাৎ তাদের সকলে একসাথে থাকাকে সমাজ বলছি। তোমাদের একটি কথা বলি যে তোমরা যদি পড়াটি বুঝতে পারো তারপর নিজের ভাষায় তোমরা লিখবে, কোনো সমস্যা নেই। মেইন কথাটি হলো তোমরা পড়াটি বুঝতে পেরেছো কিনা। তবে একটি ব্যাপার, অনেকে কি করে যে নিজের মতো লিখতে গিয়ে ভুল উত্তর দেয়, সেটি কিন্তু ঠিক হবে না, তখন মার্কস পাবে না। তো মূল কথা হলো যে আমরা আগে পড়াটি বুঝবো, তারপরে শেখার চেষ্টা করব। আর না বুঝে কখনোই মুখস্থ করবে না, তাহলে কিন্তু পরীক্ষার সময় একটু ভুলে গেলেই সম্পূর্ণ উত্তরটুকু ভুল হয়ে যায়। ঠিক আছে, দেন আমরা 3 নম্বর প্রশ্নে আসি। সামাজিক পরিবেশের কয়েকটি উদাহরণ দাও। আচ্ছা, সামাজিক পরিবেশের আমরা বেশ কিছু উদাহরণ শিখেছিলাম এর আগে। তো সামাজিক পরিবেশের উদাহরণের মধ্যে কি কি রয়েছে? যেমন ধরো, যে যে জিনিসগুলো মানুষ তৈরি করে থাকে সেই জিনিসগুলো হলো সামাজিক পরিবেশের উপাদান। যেমন ধরো বাড়িঘর, এগুলো মানুষ তৈরি করে। বিদ্যালয় মানুষ তৈরি করে। রাস্তাঘাট, দোকানপাট, এগুলো মানুষ তৈরি করে। তাহলে এই সব উপাদানগুলো মানুষ তৈরি করে, তাহলে এই জিনিসগুলো কি সামাজিক পরিবেশের অংশ। তাহলে আমরা সামাজিক পরিবেশের উদাহরণ হিসেবে
এমন কিছু জিনিসের নাম বলতে পারি যে জিনিসগুলো মানুষ তৈরি করে থাকে। তাহলে দেখো আমরা এখানে কি কি লিখেছি আর উত্তর আমরা কিভাবে সাজিয়ে লিখব একটু খেয়াল করো। তোমরা যদি এখানে যেমন প্রশ্নটি ছিল সামাজিক পরিবেশে কয়েকটি উদাহরণ দাও, সরাসরি যদি বলো যে রাস্তাঘাট, ঘরবাড়ি ইত্যাদি, এভাবে দিলে অ্যান্সার হবে, বাট অ্যান্সারটি সুন্দর হচ্ছে না। হ্যাঁ, তোমাকে প্রথমে এই লাইনটুকু পুরোটি লিখতে হবে, যেমন সামাজিক পরিবেশের কয়েকটি উদাহরণ হলো, এভাবে দিয়ে তারপরে তুমি দিবে রাস্তাঘাট, ঘরবাড়ি, বিদ্যালয় ইত্যাদি। তোমার আরও কয়েকটি উদাহরণের কথা মনে আসলে তুমি সেগুলো লিখে দিবে। মেইন কথা হলো উত্তরটি এভাবে সাজিয়ে লিখবে। একটি কথা তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন কোথাও বেড়াতে যাই বা কোথাও ঘুরতে যাই, আমরা কিন্তু অবশ্যই সাজগোজ করে যাই। আমরা নর্মালি যেভাবে থাকি সেভাবে যাই না। তার কারণ কি? যেন একটু বেটার লাগে, একটু ভালো লাগে দেখতে বা একটু সুন্দর লাগে। ঠিক তেমনি আমাদের পরীক্ষার খাতারও কিন্তু একটি সৌন্দর্য রয়েছে বা আমাদের খাতারও সৌন্দর্য রয়েছে। সেটি কি? প্রথমত আমাদের হাতের লেখা সুন্দর করতে হবে, কাটাকাটি করা যাবে না। দ্বিতীয়ত আমাদেরকে প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে লিখতে হবে। যত বেশি আমরা সুন্দরভাবে গুছিয়ে অ্যান্সার করতে পারবো আমরা তত বেশি মার্কস পাবো। যদি আমরা ভুল উত্তর দিই তাহলে তো মার্কস কাটা যাবে। তাছাড়া মার্কস কমে যাওয়ার একটি কারণ হলো অ্যান্সার সুন্দরভাবে গুছিয়ে না লেখা। অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে আমার উত্তরটি তো ঠিক হয়েছে। তাহলে তোমরা একটি জিনিস খেয়াল করো যে হ্যাঁ, তুমি উত্তর দিলে শুধুমাত্র রাস্তাঘাট, ঘরবাড়ি, বিদ্যালয় ইত্যাদি এতটুকু, কিন্তু যে সম্পূর্ণ অংশটুকু লিখলো সে আর তুমি কি একই মার্কস পাবে? মোটেও না। যে যত বেশি ভালো করে সে অবশ্যই তত বেশি মার্কস পায়। ওকে, আশা করি তোমরা এই জিনিসটি খেয়াল রাখবে। তারপরে দেখো আমরা কেন যানবাহন ব্যবহার করি। আমরা যানবাহন কেন ব্যবহার করি আগে চিন্তা করবে। প্রশ্নটি পড়ে আগে চিন্তা করবে, শুরুতেই তোমরা উত্তর মুখস্থ করতে যাবে না। খেয়াল করো আমরা যানবাহন কেন ব্যবহার করি বলো তো? এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য। সাপোজ তুমি তোমার দাদুবাড়ি যাবে, তোমার দাদুবাড়ি গ্রামে, তাহলে তুমি কিভাবে যাবে? তোমার কি পায়ে হেঁটে যাওয়া পসিবল না, তখন তুমি যানবাহনে যাবে। হয়তো বা বাসে যাবে, হয়তো বা নৌপথে কোনো যানবাহনে যাবে। যেভাবে যে পথেই যাওয়া হোক না কেন যানবাহন ছাড়া পসিবল না। সো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করি। তাহলে আমরা এটি বুঝে নিলাম যে যানবাহন আমরা কেন ব্যবহার করি। এবার দেখি আমরা এটিকে কিভাবে সাজিয়ে লিখতে পারি। আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ও জিনিসপত্র আনা নেওয়ার কাজে যানবাহন ব্যবহার করে থাকি। আচ্ছা দেখো, আমরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করি, তেমনিভাবে কী করি? জিনিসপত্র আনা নেওয়ার কাজেও। একটু খেয়াল করো যে আমরা যদি কোনো জিনিসপত্র সাথে নিয়ে যাই তাহলে কি যানবাহনেই আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, কিংবা যেসব প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করা হয় সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে কিন্তু যানবাহনের প্রয়োজন রয়েছে। তারপর দেখো সামাজিক পরিবেশ কাকে বলে। হ্যাঁ, আমরা আগে জেনেছিলাম প্রাকৃতিক পরিবেশ কি, এখন সামাজিক পরিবেশটি জানতে চাচ্ছি। তারপর দেখো সামাজিক পরিবেশ আমরা কি জেনেছিলাম এই চ্যাপ্টারে বলো তো? সামাজিক পরিবেশ হলো যে পরিবেশে মানুষ এবং অন্যান্য সৃষ্টি একত্রিত হয়ে থাকে, সেটি হলো সামাজিক পরিবেশ। অর্থাৎ একে যদি আমরা সাজিয়ে বলতে চাই তাহলে কি বলবো? মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলা হয়। তাহলে সামাজিক পরিবেশ কাকে বলা হচ্ছে? মানুষ এবং অন্যান্য সৃষ্টি। ঠিক আছে, অন্যান্য সৃষ্টি বলতে কি বোঝায়? মানুষ ছাড়াও পরিবেশে অন্যান্য যেসব প্রাণী রয়েছে, সৃষ্টি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলা হয়। তাহলে শিক্ষার্থীরা এই পর্যন্ত আমরা 5টি প্রশ্ন দেখলাম। আশা করি যে এগুলো তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা আরও কিছু অন্য প্রশ্ন দেখতে যাচ্ছি। দেখো 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি তোমার চারপাশে যে প্রকৃতি রয়েছে তার 2টি উপাদানের নাম লিখো। অর্থাৎ তোমার চারপাশে যে প্রকৃতি, তুমি তোমার চারপাশের কথা চিন্তা ভাবনা করে তারপর লিখবে।
তো তোমার চারপাশে তো অবশ্যই প্রকৃতি রয়েছে, কারণ আমরা মানুষ, প্রকৃতি ছাড়া আমরা কোথায় থাকবো? আমরা যেখানেই যাই আমাদের চারপাশে প্রকৃতি রয়েছে। তো সেই প্রকৃতির মধ্যে রয়েছে বা বিদ্যমান এমন দুটি উপাদানের নাম আমার লিখতে বলা হয়েছে। তোমরা একটি খেয়াল করো, একটি ব্যাপার যে প্রশ্নে যখন উল্লেখ করে দিয়েছে যে দুটি উপাদান, হ্যাঁ, এখানে বলে দিয়েছে তোমাকে দুটি উপাদান, তাহলে তুমি দুটি উপাদানই লিখবা, একটি বা দুইয়ের বেশি লিখবে না। আর যখন বলবে কয়েকটি উপাদানের নাম লিখো, সেক্ষেত্রে তুমি কয়েকটি উপাদান লিখতে পারো। দেখো আমরা উত্তরটি কিভাবে দিব, তোমাকে প্রশ্ন করেছে তোমার চারপাশে, এই ব্যাপারটি খেয়াল করবা। যখন বলা হয়েছে যে তোমার চারপাশে, সেক্ষেত্রে উত্তর দিবে আমার চারপাশে। ঠিক আছে? আমার চারপাশে যে প্রকৃতি রয়েছে তার দুটি উপাদান হলো মাটি ও পানি। দেখো এই যে উপাদান এই পর্যন্ত, হ্যাঁ, আমরা কিন্তু প্রশ্ন থেকে লাইনটি নিয়েছি, দেন আমরা অ্যান্সার দিয়েছি মাটি ও পানি। আমাদের চারপাশে অবশ্যই মাটি ও পানি রয়েছে, পানি ছাড়া আমরা থাকতে পারি না, মাটি তো অবশ্যই চারপাশে রয়েছে। 7 নম্বরে দেখো, তোমার বসবাসরত এলাকায় প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম লিখো। 6 এবং 7 দুটি প্রশ্ন কিন্তু প্রায় সেম, তোমরা কখনো এই দুটি প্রশ্ন থেকে ঘাবড়ে যাবে না। ওকে, শুধু প্রশ্ন করার ধরনটা একটু ভিন্ন রকম। তোমার বসবাসরত এলাকার কথা বলা হয়েছে, এর আগে বলা হয়েছিল তোমার চারপাশে। ঠিক আছে? তো বসবাসরত এলাকা বলতে তুমি যে এলাকায় বাস করছো বর্তমানে, সে এলাকার কথা। তাহলে তোমার বসবাসরত এলাকায় প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম লেখো। তো একটু আগে আমরা মাটি ও পানির কথা বলেছিলাম, এটিও দিতে পারি, অথবা আমরা এবার অ্যান্সারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, যেমন আমরা লিখতে পারি গাছপালা ও পশু পাখি। আরেকটি কথা, ম্যাম তোমাদের জন্য এখানে উত্তরটি শর্ট করে লিখেছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় এভাবে লিখবে না। তোমরা কিভাবে লিখবে? তোমরা বলবে আমার বসবাসরত এলাকায় প্রাকৃতিক পরিবেশে দুটি উপাদানের নাম হলো গাছপালা ও পশু পাখি। তোমরা কি বুঝতে পেরেছ? দেন 8 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি গাছ কোন পরিবেশের উপাদান। একটু খেয়াল করবে, তোমরা খেয়াল করে বলো তো যে গাছ আসলে কোন পরিবেশের উপাদান, প্রাকৃতিক না সামাজিক? খেয়াল করো, আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি বলেছিলাম? প্রাকৃতিক পরিবেশ মূলত আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি, আর সামাজিক পরিবেশে সেগুলো মানুষ তৈরি করে। তো গাছপালা কি মানুষ তৈরি করতে পারে? পারে না। তাহলে গাছপালা আমাদের প্রাকৃতিক পরিবেশের অংশ। তাহলে আমরা অ্যান্সার কি দেব? গাছ প্রাকৃতিক পরিবেশের উপাদান। ওকে, দেন 9 নম্বরে দেখো, আমাদের দেশে অসংখ্য নদী রয়েছে, এই নদীগুলো কোন পরিবেশের উপাদান? তো কি বলা হচ্ছে? আমাদের দেশে অসংখ্য নদী রয়েছে। আমরা সবাই হয়তোবা নদী দেখিনি, কিন্তু কেউ কেউ নদী দেখেছি, তাই না? তো এই নদীগুলো কোন পরিবেশের উপাদান? খেয়াল করো তো, নদী কি মানুষ তৈরি করতে পারে? পসিবল এটি? নো, নদী আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত একটি সৃষ্টি। তাহলে আমরা বলতে পারি যে নদীগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে দেখো, আমাদের দেশের নদীগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। দেন সর্বশেষ প্রশ্ন, তুমি যে পরিবেশে বেড়ে উঠছো তার ধরনগুলো কি কি? অর্থাৎ তুমি যে বড় হচ্ছ, তুমি যে পরিবেশের মধ্যে বড় হচ্ছ, সেই পরিবেশটি কয়টি ধরনের বা কি কি ধরনের? তাহলে আমরা অ্যান্সারটি কি দিব? প্রশ্নের সাথে মিল রেখে আমরা লাইনটি কিন্তু সাজিয়ে নেব। তুমি দিয়ে প্রশ্ন করা হয়েছে, তুমি অ্যান্সার দিবে আমি দিয়ে। আমি যে পরিবেশে বেড়ে উঠছি, ওকে, উঠছ হবে না কিন্তু, উঠছি। আমি যে পরিবেশে বেড়ে উঠছি তার ধরনগুলো হলো, আমরা কয়টি পরিবেশের কথা জেনেছি, মানে পরিবেশের কয়টি ধরনের কথা জেনেছি? দুটি। একটি হলো প্রাকৃতিক পরিবেশ, অপরটি সামাজিক পরিবেশ। একটি কি? প্রাকৃতিক পরিবেশ, আরেকটি সামাজিক পরিবেশ। তাহলে আমি যে পরিবেশে বেড়ে উঠছি তার ধরনগুলো হলো প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের পড়া এই পর্যন্তই। তোমরা এই পড়াগুলো শিখে লিখবে, আর অবশ্যই না দেখে লিখবে। তারপরে লেখা শেষ হলে তোমরা অ্যান্সার মেলানোর জন্য তখন
তোমরা দেখে মিলিয়ে নিবে যে তোমাদের কোনো ভুল আছে কিনা। তাহলে আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।